আসসালামু আলাইকুম। আমি শান মুন্সি বলছি। আজকে তোমাদের জন্য আমি দ্রাব্যতা টপিকটি পড়াবো, যা আমাদের এইচএসসি এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। প্রকৃতিতে সাধারণ তাপমাত্রায় তিন ধরনের পদার্থ থাকে। একটা হলো গিয়ে কঠিন, তরল, গ্যাস। এখানে পদার্থ দ্বারা আমরা দ্রবকে বোঝাবো। তাহলে দ্রব কয় ধরনের হতে পারে? তিন ধরনের হতে পারে। এক নাম্বার কঠিন, তরল, গ্যাস। কঠিন পদার্থ হিসেবে এখানে সোডিয়াম ক্লোরাইডকে নেওয়া হয়েছে, এবং তরল পদার্থ হিসেবে অ্যালকোহলকে, এবং গ্যাস হিসেবে অক্সিজেন এবং হাইড্রোজেনকে নেওয়া হয়েছে। এখন এই তিন ধরনের পদার্থকে আমরা যদি পানিতে দ্রবীভূত করি, তাহলে তারা ভিন্ন ভিন্ন মাত্রায় পানিতে দ্রবীভূত হবে। পানিতে এদের দ্রবণীয়তাকে তুলনা করার জন্য আমরা সাধারণত দ্রাব্যতা শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে দ্রাব্যতা দ্বারা কি বোঝায়? দ্রবণীয়তা বোঝায়। তাহলে দ্রাব্যতার সংজ্ঞাটা কি হতে পারে? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত থেকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তাহলে দ্রাব্যতার সংজ্ঞার ভিতরে আমরা দেখতে পাচ্ছি দ্রাবক আছে, দ্রব আছে। যেখানে দ্রাবক এবং দ্রব থাকে সেখানে দ্রবণ তৈরি হয়। তার মানে দ্রাব্যতা সম্পর্কে আমাদের ধারণা নেওয়ার পূর্বে দ্রবণ সম্পর্কে আমাদের ধারণা জানা লাগবে। তাহলে দ্রবণ, দ্রবণ কাকে বলে? দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। দ্রবণের একটা চিরাচরিত সূত্র আছে, দ্রব প্লাস দ্রাবক মিলে দ্রবণ তৈরি হয়। কখন আমরা কোন কন্ডিশনের সাপেক্ষে আমরা একটা সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলতে পারবো? যদি দ্রাবক এবং দ্রবণ উভয়ের ভৌত অবস্থা একই হয়, তখনই কেবলমাত্র আমরা দ্রবণ বলতে পারবো। এরকম একটা উদাহরণ হচ্ছে চিনি এবং পানি দুইয়ের মিশ্রণের ফলে শরবত তৈরি হয়, যেখানে পানির ভৌত অবস্থা লিকুইড এবং শরবতের ভৌত অবস্থা লিকুইড, অর্থাৎ ভৌত অবস্থা একই হওয়ার কারণে এটা একটি দ্রবণ। দ্রবণের প্রকারভেদ, ভৌত অবস্থার উপর ভিত্তি করে দ্রবণকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন হলো গিয়ে দ্রব যদি গ্যাস হয় এবং দ্রাবক যদি গ্যাস হয়, এরকম উদাহরণ কি হিসেবে কোন দ্রবণকে নিতে পারি? যেমন বায়ু। বায়ুর ভিতরে অনেক গ্যাস আছে, তার মধ্যে থেকে অক্সিজেন এবং নাইট্রোজেনকে এবং হাইড্রোজেন এবং হিলিয়ামকে। গ্যাস তরলের মধ্যে আছে হাইড্রোজেন, ক্লোরাইড গ্যাস এবং পানি। এর দুইয়ের মিশ্রণ হলো গিয়ে আমাদের গ্যাস তরল দ্রবণ, এবং অ্যামোনিয়া আর পানির মিশ্রণ হলো গিয়ে আমাদের গ্যাস তরল দ্রবণ। গ্যাস কঠিন, এরকম আছে হাইড্রোজেন আর লেড, আর আছে হলো গিয়ে হাইড্রোজেন এবং প্লাটিনাম। আর তরল গ্যাস, এরকম দ্রবণ আছে হলো গিয়ে জলীয় বাষ্পের সম্পৃক্ত বায়ু। তরল তরল দ্রবণ আছে হলো গিয়ে অ্যালকোহল এবং পানির মিশ্রণ। তরল কঠিন, এরকম আছে সোডিয়াম অ্যামালগাম এবং জিঙ্ক অ্যামালগাম। কঠিন তরলের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড এবং পানি, চিনি এবং পানি। কঠিন কঠিনের ভিতরে আছে সংকর ধাতু, যেমন পিতল, কপার এবং জিঙ্কের মিশ্রণের ফলে পিতল তৈরি হয়। দ্রবণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ, এই তিনটা পাত্র দেওয়া আছে, এই তিনটা পাত্রেরই মধ্যে আমাদের 1 লিটার করে দ্রাবক আছে। একটা কথা বলে দিলাম যে এই 1 লিটার দ্রাবকের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি কোনো দ্রাবকের ভিতরে এই 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে, তাহলে যে দ্রবণটা তৈরি হবে তা সেই দ্রবণটার নাম হবে গিয়ে সম্পৃক্ত দ্রবণ। যদি এই 20 গ্রাম অপেক্ষা কম পরিমাণ দ্রব, অর্থাৎ 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকে, তাহলে যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণটার নাম অসম্পৃক্ত দ্রব। এবং যদি 20 এবং যদি 20 গ্রাম অপেক্ষা বেশি, অর্থাৎ 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এই 1 লিটার দ্রাবকে দ্রবীভূত থাকে, তখনও কিন্তু আমাদের সম্পৃক্ত দ্রবণই তৈরি হবে। কেন? কারণ হলো গিয়ে এই দ্রাবকের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, আর তা তো পানির ভিতরে দ্রবীভূত অবস্থায় আসি। অতিরিক্ত 5 গ্রাম সেটা হলো গিয়ে পাত্রের নিচে অধিক্ষিপ্ত আকারে আছে। এই অদক্ষেপ দ্রবণের অংশ না, যার কারণে আমাদের এই দ্রবণটাও কি সম্পৃক্ত দ্রবণই হবে। এখন আমি যদি এই পাত্রের দ্রবণটাকে একটা বিশেষ তাপমাত্রা নিয়ে যাই, অর্থাৎ আমরা যেই রুমের মধ্যে এই 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে দ্রবীভূত করছি, সেই রুমের তাপমাত্রা মনে করি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যদি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করি, তাহলে দেখা যাবে যে এই 5 গ্রাম অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড তলানি আকারে আসছিল, সেটা এই 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করার ফলে সেই 5 গ্রামও আমাদের এখান থেকে দ্রবণে চলে যাবে, অর্থাৎ সেটা 1 লিটার দ্রাবকের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকবে। এই অবস্থায় যে দ্রবণটা তৈরি হয় সেই দ্রবণটার নাম হলো গিয়ে আমাদের অতিরিক্ত দ্রবণ। সেই দ্রবণটার নাম আমাদের অতিরিক্ত দ্রবণ। এখন এইখানে একটা দ্রব আছে, দ্রাবক আছে, এখানে দ্রব আছে, দ্রাবক আছে, দ্রব আছে, দ্রাবক আছে। তাহলে যেখানে দ্রব আর দ্রাবক থাকে সেখানে দ্রবণ তৈরি হয়। আর প্রত্যেকটা দ্রবণের একটা ঘনমাত্রা থাকে, তার মানে এই দ্রবণের একটা ঘনমাত্রা আছে, এই দ্রবণের একটা ঘনমাত্রা আছে, এই দ্রবণের একটা ঘনমাত্রা আছে। এখন এই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা আদর করে দ্রাব্যতা নামে ডাকি। আর এই অতিপৃক্ত আর অসম্পৃক্ত এই দুই দ্রবণের ঘনমাত্রাকে শুধু আমরা ঘনমাত্রা নামে হিসেবেই ডাকি। তাহলে কি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা কি নামে ডাকি? আদর করে দ্রাব্যতা নামে ডাকা হয়। ঠিক আছে? সাধারণত দুইটা এককে দ্রাব্যতা পরিমাপ করা হয়। একটা হলো গিয়ে গ্রাম পার 100 গ্রাম দ্রাবকের সাপেক্ষে, আর একটা হলো মোল পার লিটারের সাপেক্ষে বা গ্রাম পার লিটারের সাপেক্ষে। গ্রাম পার 100 গ্রাম দ্রাবক, এইটাকে বলা হয় এককবিহীন দ্রাব্যতা। কারণ কি? উপরে যেটা আছে সেটা হলো দ্রবের পরিমাণ, নিচে যেটা আছে সেটাকে দ্রাবকের পরিমাণ। দ্রবের পরিমাণটা গ্রাম এককে, দ্রাবকের পরিমাণটাও যদি গ্রাম এককে থাকে, তাহলে গ্রাম গ্রাম কাটাকাটি যায়, আর একই জাতীয় রাশির অনুপাতে কোনো একক থাকে না। এই কারণে এই
এককে যদি দ্রাব্যতা দেয়া থাকে সেটা হলো একক ছাড়া দেয়া থাকবে, এই কারণে আমরা এটাকে বলছি এককবিহীন দ্রাব্যতা। আর এখানে আমাদের যে মোল পার লিটার থাকে, মোল হলে গিয়ে দ্রবের পরিমাণ আর এল হলে গিয়ে দ্রবণের আয়তন, আর এইখানে গ্রাম হলে গিয়ে দ্রবের পরিমাণ, এল হলে গিয়ে দ্রবণের আয়তন। এখন এই এককবিহীন দ্রাব্যতার নির্ণয় করার সূত্র হলে গিয়ে দ্রাব্যতা সমান দ্রব ভাগ হলে গিয়ে দ্রাবক ইন্টু 100। এই সূত্রটা শুধুমাত্র প্রযোজ্য সম্পৃক্ত দ্রবণের জন্য, সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। আর এখানে মোল পার লিটার এরা বের করা হয়েছে আমাদের ঘনমাত্রা নির্ণয় সূত্র, অর্থাৎ প্রতি লিটারে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ঘনমাত্রা বলা হয়। আর এন সমান মোল আর ভি এর একক হলে গিয়ে লিটার। তাহলে এই সূত্র থেকে আমাদের এই এককটা আসছে, অর্থাৎ মোল পার লিটার। অথবা ঘনমাত্রা নির্ণয় করার আরও একটা সূত্র আছে, সেটা হলো গিয়ে থাউজেন্ড ডাব্লু সমান সমান এস এম ভি, যেখানে এস সমান সমান থাউজেন্ড ডাব্লু বাই এম ভি। এই এককে যেভাবে আমাদের দ্রাব্যতা দেওয়া থাকবে সেটা হলো কেএসপি সমান সমান এস স্কোয়ার। এই সমীকরণের ভিতরে এই যে এস আছে, সেই এসটা হলে গিয়ে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, আর এই এস এর একক থাকতে হলে আমাদের মোল পার লিটার এককে, যেটা আমাদের আজকে আলোচ্য বিষয় না। আমরা শুধু আজকে এই গ্রাম পার 100 একক অর্থাৎ এককবিহীন দ্রাব্যতার অঙ্কগুলি কিভাবে করব সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এটা আবার আরেকদিন আরেকটা টপিকের মাধ্যমে আমরা এটা শেষ করব, ঠিক আছে? দ্রাব্যতা মানে দ্রবের পরিমাণ। কোথাও যদি দেখো দ্রাব্যতা সমান একটা সংখ্যা লিখে তারপর যদি কোনো একক দেয়া না থাকে তাহলে বুঝতে হবে সেটা এককবিহীন দ্রাব্যতা দেয়া আছে। আর যদি এরকম দেয়া থাকে তাহলে সেখান থেকে আমরা তিনটা জিনিস লিখতে পারি। যেখানে দ্রাব্যতা সমান এত দেয়া থাকবে সেইটাই দ্রবের পরিমাণ। তাহলে আমরা দ্রব্য সমান লিখতে পারি কি, এইটা হলে গিয়ে দ্রাব্যতা যে 40 দেওয়া আছে সেইটাই দ্রবের জায়গায় লিখবো, শুধু একক দিয়ে লিখবো। আর দ্রাবক সমান সমান কি 100, কেন? কারণ একক ছাড়া দ্রাব্যতা যে দেয়া থাকে সেখানে দ্রাবক থাকে হলে গিয়ে 100 গ্রাম, আর দ্রবণ থাকে হলে কত? তাহলে দ্রব্য আর দ্রাবক যোগ করলে আমরা পাই 140 গ্রাম। আবার আরেকটা আমাদের দেয়া থাকে এখানে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব সমান 1.2 যদি দেয়া থাকে তাহলে আমরা পরবর্তী লাইনে ঘনত্ব লিখবো। ঘনত্ব সমান সমান কি 1.2, ঘনত্বের আবার একক আছে, আপেক্ষিক গুরুত্বের একক নেই। তাহলে কোন এককটা লিখবো আমরা লিখবো গ্রাম পার মিলিলিটার এককটা লিখবো। আবার ঘনত্বের তো আমরা আরেকটা সূত্র জানি, সেটা কি ভর বাই আয়তন। ভর বাই আয়তন সমান সমান কি 1.2 গ্রাম পার মিলিলিটার, এটা লিখবো। আমরা এখন আমরা এককের কিছু কনভার্সন দেখব। আপেক্ষিক গুরুত্ব সমান যদি 1.2 লেখা থাকে তাহলে এটাকে আমরা ঘনত্ব সমান সমান 1.2, আপেক্ষিক গুরুত্বের একক হয় না কিন্তু ঘনত্বের একক হয়, তাহলে লিখবো কি গ্রাম পার মিলিলিটার এককটা লিখবো। এই গ্রাম পার মিলিলিটার যে কথা, গ্রাম পার কিউবিক সেন্টিমিটার একই কথা, আর গ্রাম পার কিউবিক সেন্টিমিটার যে কথা, গ্রাম পার সেন্টিমিটার কিউব একই কথা। তাহলে আমরা 1.2 সমান গ্রাম পার মিলিলিটার লিখতে পারি, 1.2 সমান গ্রাম পার সিসি লিখতে পারি, 1.2 সমান গ্রাম পার সেন্টিমিটার কিউব লিখতে পারি। আবার আমরা 1 গ্রাম পার মিলিলিটার সমান সমান 10⁻³ কেজি পার মিটার কিউব, এটা লিখতে পারি। আর আয়তনের একক আছে হলো গিয়ে সেন্টিমিটার কিউব, আর সেন্টিমিটার কিউব যে কথা সিসি একই কথা, অর্থাৎ তাইলে আমরা লিখতে পারি 1 সেন্টিমিটার কিউব সমান 1 কিউবিক সেন্টিমিটার, আর 1 কিউবিক সেন্টিমিটার যে কথা 1 মিলিলিটার একই কথা। তার মানে এগুলি সব সমতুল্য একক। আর 1 ডেসিমিটার কিউব যে কথা 1 লিটার একই কথা, 1 মিটার কিউব যে কথা, আর 10⁻³ লিটার একই কথা। এখন এখন আমরা অঙ্কে চলে যাব। দ্রাব্যতা সমান কোন একটি দ্রবণের দ্রাব্যতা 40, তাহলে ওই দ্রবণের 500 গ্রামকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন। তাহলে যেহেতু এখানে দ্রাব্যতা সমান একটা সংখ্যা দেওয়া আছে এবং এরপরে কোনো একক দেওয়া নাই, তার মানে এখানে এককবিহীন দ্রাব্যতার অঙ্ক দেওয়া আছে। তাহলে এককবিহীন দ্রাব্যতার অঙ্ক দেওয়া থাকলে পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি? পরবর্তী লাইনে আমরা লিখতে পারি দ্রব্য সমান সমান এই যে দ্রাব্যতার পরিমাণটা দেওয়া থাকবে সেইটাই দ্রব্যের পরিমাণ। তাহলে লিখলাম 40 গ্রাম, দ্রাবক কত? 100 গ্রাম। কেন? একক ছাড়া দ্রাব্যতায় দ্রাবকের পরিমাণ সবসময় 100 হয়, তাহলে 100 গ্রাম লিখলাম। তাহলে দ্রবণ কত হবে? দ্রবণ হবে গিয়ে দ্রব আর দ্রাবক দুইটা যোগ করলে যত হয়, অর্থাৎ 140 গ্রাম। তাহলে এখন এখানে আমাদের কি থেকে কি বের করতে বলছে? দ্রবণ থেকে কতটুকু দ্রব প্রয়োজন সেটা বের করতে, অর্থাৎ দ্রবণ থেকে দ্রব বের করতে বলছে। তাহলে এখানে আমরা দ্রবণ থেকে দ্রবের মধ্যে সম্পর্ক দেখাবো। তাহলে আমরা কি লিখতে পারি? 140 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব দরকার 40 গ্রাম, দ্রব দরকার 40 গ্রাম। অতএব 1 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব দরকার আরও কম, এই কারণে ভাগ হয়েছে। আর উদ্দীপকে দেওয়া আছে আমাদের 500 গ্রামকে সম্পৃক্ত করতে, তার মানে 500 গ্রামকে সম্পৃক্ত করতে আমাদের দ্রব্য লাগবে আরও বেশি, অর্থাৎ এত গুণ হয়েছে। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে এত। এখন আমরা আরেকটি অঙ্ক সমাধান দেখব। দ্রাব্যতা সমান 30, তাহলে ওই দ্রাবকের 450 গ্রামকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন। তাহলে কোন একটা দ্রবণের দ্রাব্যতা 30 দেওয়া আছে, তার মানে এককবিহীন দ্রাব্যতা দেওয়া আছে, তার মানে এটা থেকে আমরা কি লিখতে পারি? দ্রাব্যতা সমান 30, আর দ্রাব্যতা সমান 30 দেওয়া থাকলে সেইটি কি দ্রবের পরিমাণ দেওয়া আছে, অর্থাৎ দ্রব্য সমান 30 গ্রাম, দ্রাবক সমান কত? 100 গ্রাম। কেন? একক ছাড়া দ্রাব্যতা দেওয়া থাকলে সেখানে দ্রাবকের পরিমাণ অলওয়েজ 100 গ্রাম। তাহলে দ্রবণ কত হবে? দ্রব্য আর দ্রাবক যোগ করলে 130 গ্রাম হয়, অর্থাৎ দ্রবণ 130 গ্রাম। এখন এখান থেকে কি বের করতে বলছে? দ্রাবক থেকে আমাদের দ্রব্য বের করতে বলছে। দ্রাবক থেকে দ্রব্য বের করতে বলছে, তার মানে আমাদের দ্রাবক
থেকে দ্রবের মধ্যে সম্পর্ক দেখাতে হবে। অর্থাৎ এটা আমরা কি লিখতে পারি, 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য লাগে এই যে 30 গ্রাম, অথবা 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য লাগে আরও কম গ্রাম, এই কারণে ভাগ হয়েছে। অথবা আমাদের 450 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য লাগবে আরও বেশি গ্রাম, এই কারণে গুণ হয়েছে। ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে এইটা। আমরা আরেকটি অঙ্ক সমাধান দেখব। দ্রাব্যতা সমান 40 লেখা আছে, তাহলে ওই দ্রবণের 500 মিলিলিটারকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন, যেখানে আপেক্ষিক গুরুত্ব 1.2 লেখা আছে। তাহলে যেহেতু দ্রাব্যতা সমান একটা পরিমাণ দেওয়া আছে, যার পর কোনো একক দেওয়া নেই, তার মানে এককবিহীন দ্রাব্যতা। আর যদি এককবিহীন দ্রাব্যতা থাকে তাহলে দ্রাব্যতা শব্দটি লিখে জাস্ট দ্রব্য লিখবো, এবং দ্রাব্যতার পরিমাণটাই দ্রব্যের জায়গায় লিখে দেবো শুধু একক দিয়ে, অর্থাৎ গ্রাম। তাহলে দ্রাবক কত হবে, 100 গ্রাম। কেন? কারণ হলে আমাদের একক নাই, এই কারণে এখানে দ্রাবক অলওয়েজ 100 গ্রাম। দ্রবণ কত হবে, দ্রব্য আর দ্রাবক দুটো যোগ করলে যত হয় তত। এখন আমাদের এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে তাহলে সেই আপেক্ষিক গুরুত্বটা লিখব, এবং পরবর্তী লাইনে আমরা ঘনত্ব লিখব। ঘনত্ব লিখে লিখব আপেক্ষিক গুরুত্বে যে মানটা দেওয়া আছে সেই মানটাই লিখব, শুধু একক দিয়ে লিখব, অর্থাৎ গ্রাম পার মিলিলিটার একক দিয়ে। এখন এখানে গ্রাম পার মিলিলিটার দেবো না অন্য কোনো একক দেবো, কারণ এখানে আমাদের মিলিলিটার এককে আছে, এই কারণে আমরা এখানে মিলিলিটার দেবো। ঠিক আছে, তাহলে ঘনত্ব সমান কি, ভর বাই আয়তন। তাহলে 1.2 সমান গ্রাম পার মিলিলিটার, আমাদের এই পর্যন্ত থাক। এখন আমরা এখানে দেখি কি থেকে কি বের করতে পারছে, দ্রবণ থেকে দ্রব্য বের করতে পারছে, দ্রবণ থেকে দ্রব্য বের করতে পারছে। তার মানে আমরা দ্রবণ থেকে দ্রব্যের মধ্যে সম্পর্ক দেখাবো। অর্থাৎ 140 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য লাগে 40 গ্রাম, এই যে 40 গ্রাম রাখলাম। 1 গ্রাম দ্রব্যকে সম্পৃক্ত করতে দ্রব্য লাগে আরও কম গ্রাম, এই কারণে ভাগ হয়েছে। এখন এখানে তো দেওয়া আছে হলে গিয়ে দ্রবণের পরিমাণ 500 মিলিলিটার, কিন্তু এখানে আমি যদি 500 মিলিলিটার লিখি তাহলে এটা ভুল হয়ে যাবে। কেন? কারণ এখানে গ্রাম আছে, এখানে যদি মিলিলিটার হয় তাহলে ভিন্ন একক চলে আসে, আর একই জাতীয় একক ছাড়া ভিন্ন এককে কোনো অঙ্ক করলে সেটা ভুল হয়। এই কারণে আমরা সমজাতীয় এককে নিয়ে আসবো। এ কারণে কি করব, আমরা এখান থেকে এই যে সূত্রটা লিখে এটা লিখছিলাম, তাহলে আমাদের এখানে দরকার হলে গ্রাম, অর্থাৎ ভরের দরকার। তাহলে আমরা কি করব, ভরটাকে এই পাশে রাখবো, আয়তনটাকে আর গুণন করে ওই পাশে পাঠিয়ে দেবো, অর্থাৎ 1.2 এর সাথে আয়তন গুণ অবস্থায় আছে। তাহলে আয়তনের পরিমাণ কত দেওয়া আছে, 500 মিলিলিটার, 500 মিলিলিটার লিখলাম, আর আপেক্ষিক গুরুত্বটা লিখলাম। তার মানে কোথাও যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে আর আমাদের যদি ভর বের করতে বলে, জাস্ট এইখানে যে মিলিলিটার এককে যে আয়তনটা দেয়া থাকবে, বা লিটার এককে যে আয়তনটা থাকবে, যেই এককই দেওয়া থাকুক না কেন, যদি আয়তনের পরিমাণ দেয়া থাকে তার সাথে আপেক্ষিক গুরুত্ব গুণ করে দিলে আমরা ভর এককে পেয়ে যাব। অর্থাৎ তাহলে আপেক্ষিক গুরুত্বের সাথে 500 গ্রাম গুণ করার পর এটা ভর এককে চলে আসলো। অতএব এত গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে আমাদের দ্রব্য লাগে আরও বেশি গ্রামের কারণে আমাদের গুণ করতে হয়েছে। এই যে গুণ করার পর আমাদের যে রেজাল্ট আসছে সেটা হলো এইটা। আমরা আরেকটি অঙ্ক দেখব। 55 মিলিলিটার দ্রবণে 5 গ্রাম দ্রব্য আছে, দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.2 হলে দ্রাব্যতা কত। এখন এখানে সরাসরি দ্রাব্যতা কত বের করতে বলছে, তাহলে দ্রাব্যতা বের করার যে সরাসরি যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা ব্যবহার করব। দ্রাব্যতা সমান সমান দ্রব্য ভাগ দ্রাবক ইন্টু 100। এখন এখানে দ্রব্য লাগবে, দ্রাবক লাগবে। দ্রব্যের পরিমাণ তো এখানে 5 গ্রাম দেয়া আছে, কিন্তু দ্রাবকের পরিমাণ দেয়া নেই, আছে দ্রবণের পরিমাণ। তাহলে আমাদের লাগবে হলে গিয়ে দ্রাবক। তাহলে আমরা কি করব, আগে একটু আমরা লিখি এখানে কি কি লেখা আছে। দ্রব্য লেখা আছে 5 গ্রাম লিখলাম। এখন আমাদের লাগবে দ্রাবক, তার মানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্বের সাহায্যে আমরা দ্রাবকের পরিমাণটা বের করতে পারবো। কিভাবে করব, তাহলে আগে একটু দেখি। আপেক্ষিক গুরুত্ব সমান 1.2 আছে, তাহলে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে পরবর্তী লাইনে আমরা কি লিখবো, ঘনত্ব সমান কি, যেই পরিমাণটা দেওয়া আছে সেটাকে একক দিয়ে লিখবো, যে লিখলাম একক দিয়ে। ঘনত্বর সূত্র আছে কি, ভর বাই আয়তন, লিখলাম ভর বাই আয়তন। আর এখানে যে মানটা আছে সেই মানটা লিখলাম। আমাদের দরকার হলো গিয়ে ভর, কেন, দ্রব্যের পরিমাণ ভর এককে আছে, তাহলে আমাদের দ্রাবকের পরিমাণটাও আমাদের ভর এককে বের করতে হবে। ভরকে রাখলাম এদিকে, আর আয়তনকে ওই পাশে আর গুণন করে দিলাম। আর গুণন করে দেওয়ার পর ঘনত্বের সাথে সেটা গুণ অবস্থায় আছে। আয়তনের পরিমাণ 55 লিখলাম 55, আর আপেক্ষিক গুরুত্ব যে মানটা দেওয়া ছিল 1.2 সেটা এখানে লিখে দিলাম। তারপরে গুণ করার পর যে মানটা আসবে সেটা আমাদের গ্রাম এককে আসবে, অর্থাৎ 66 গ্রাম। তাহলে দ্রাবকটা আমরা কিভাবে বের করব, তাহলে দ্রবণ আসছে হলে গিয়ে 66, তার থেকে বিয়োগ করব হলে গিয়ে দ্রব্য। তাহলে দ্রবণ থেকে দ্রব্য বিয়োগ করলে আমাদের থাকে কি দ্রাবক, তার মানে দ্রাবকের পরিমাণ কত, আমাদের 61 গ্রাম। এখন আমরা সব কিছুরই মান জানি, জাস্ট এখানে বসাই দেবো। তাহলে দ্রব্য আছে 5 গ্রাম, বসালাম 5 গ্রাম। দ্রাবক আমাদের লাগবে কত, দ্রাবক হলে আমাদের আছে 61 গ্রাম, তাহলে 61 গ্রাম বসাইলাম। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে এটা। তাহলে দ্রাব্যতা কত, এত।